হ্যালো, আসসালামু আলাইকুম। পর্যায় সারণীর এই লেকচারে এই পুরো পর্যায় সারণীটা আমি কিভাবে মনে রাখি সেই ট্রিক্সগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সিকিউ প্রশ্নে উদ্দীপকেই এই রকম পর্যায় সারণীর চিত্র অঙ্কন করে এক্স ওয়াই এ বি সি ডি এম এন এইরকম সাংকেতিকভাবে দেওয়া থাকে। কোন জায়গায় কোন মৌলটা হবে সেগুলো বের করে তোমাদেরকে অ্যান্সার করতে হয়। অনেকের এই পর্যায় সারণীটা মনে না থাকার কারণে, মুখস্থ না থাকার কারণে অ্যান্সার করতে পারো না। আজকের পর আশা করি এই সমস্যাটা হবে না। তো চলো অবশ্যই নোট খাতা কলম নিয়ে বসে পড়ো এবং সুন্দরভাবে তোমরা নিজে থেকেই এই ক্লাস পর পর্যায় সারণীটা সুন্দরভাবে অঙ্কন করবা। ওকে, দেখো এটা পুরোটা একটা পর্যায় সারণী। পর্যায় সারণীতে 60টা পর্যায় আছে আর 18টা সারণী আছে। তো পর্যায় কোনগুলা? এই যে এই বরাবর যেগুলো দেখতে পাচ্ছ, এই বরাবর এগুলোকে বলা হয় পর্যায়। দেখো এটা 1 নম্বর পর্যায়, এই বরাবর, এটা 2, এটা 3, 4, 5, 6, 7। তো 7টা পর্যায় আছে। আর এই যে লম্বালম্বিভাবে যেগুলো আছে এগুলোকে বলা হয় সারণী বা গ্রুপ বা কলাম। দেখো কয়টা আছে গণ দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 12, 13, 14, 15, 16, 17, তাহলে 18টা গ্রুপ বা সারণী আছে। তো টোটাল পর্যায় সারণীতে 60টা পর্যায়, 18টা গ্রুপ আছে। এখন আমাদের এই যে গ্রুপ অনুযায়ী মৌলগুলো আজকে আমরা ট্রিক্সের মাধ্যমে শিখব। দেখো 1 নম্বর গ্রুপে এখান থেকে শুরু হবে। এখানে হাই লিনাকে রুবি শেষে ফেলেছে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। হাই লিনাকে রুবি শেষে ফেলেছে, 1 নম্বর। 2 নম্বর দেখো, 2 নম্বরে এই জায়গায় মৌলটা নাই, এই জায়গাতে শুরু হবে। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখ। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। বিরিয়ানি, মোগলাই, কাবাব সরিয়ে বাড়িতে রাখ। ওকে, 3 থেকে একদম 12 পর্যন্ত আমরা একটু পরেই করব। 13 নম্বর দেখো, 13 নম্বর এই জায়গায় নাই। দেখো 2 থেকে শুরু করে এই জায়গায় এই জিনিসগুলো নাই। ওকে, 13, 14, 15, 16, 17 এই জায়গার প্রথম লাইনটাতে নাই। তো এই যে বেরিলিয়াম যে লাইন, ওই লাইন বরাবর শুরু হবে, এই লাইন বরাবর শুরু হবে, এখান থেকে হবে। এখানে হচ্ছে বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থিলিয়াম। বোন আমার গেল ইন্ডিয়া থাইল্যান্ড। ওকে, বোরনের পর কার্বন। দেখো কার্বন তো কামাল শীঘ্রই জিনিয়াস সার্টিফিকেট পাবে। ওকে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। কামাল শীঘ্রই জিনিয়াস সার্টিফিকেট পাবে। এই ছন্দ আকারে তোমাদের মনে রাখতে হবে। তো কার্বনের পর কি? নাইট্রোজেন। টাকা পয়সা নাই, আন্টি 20 তারিখ আসতেছে, এরকম। নাই পয়সা আসছে আন্টি 20 তারিখ। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। নাই পয়সা আসছে আন্টি 20 তারিখ। এবার দেখো নাইট্রোজেনের পর অক্সিজেন। ও এস এস সি তে পড়ে। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম। ও এস এস সি তে পড়ে। এবার এই 17 নম্বর 18 নম্বর গ্রুপটা তোমাদের একটু ছন্দ দিব না, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজ দায়িত্বে এটা মুখস্থ করে নেবা। খুবই ইম্পর্টেন্ট। দেখো ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডাইন। ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাডাইন, খুবই ইম্পর্টেন্ট। তারপর 18 নম্বরটা দেখো, এই 18 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট। একদম উপর থেকে শুরু হবে। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। দেখো হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, 1, 2,
13, 14, 15, 16, 17, 18 গেল। এবার আমাদের এই যে এখান থেকে শুরু করতে হবে। দেখো 3 থেকে 12 নাম্বারটা আমরা এবার একটা দেখি। 3 থেকে 12 নাম্বারের এই যে প্রথম এই কয়টা নাই, 1 নাম্বার, 2টা, 3টা, এই 3টা গ্রুপ করে নাই, এগুলো নাই, প্রথম 3টা করে গ্রুপ নাই, মানে সরি পর্যায় নাই, এগুলো কাটা মিশাই দিলেও পারবো, সমস্যা নেই। এখান থেকে শুরু হবে ক্যালসিয়ামের পর স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এই লাইনটা একটু মনে রাখতে হবে। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে, এগুলা নাই, এগুলা নাই, এগুলো একটু মিশাই দেই। যেহেতু এগুলো নাই, এগুলো একটু মিশাই দিলে হবে। দেখো এটা 2 নম্বর গ্রুপ, এটা 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12। এবার দেখো এই লাইনটাতে স্ক্যান্ডিয়াম, যদিও এগুলো ইম্পর্টেন্ট না, তোমাদের পড়তে হবে না। তোমাদের এই পাশের জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের পড়তে হবে। এই যে এখানে যে জিনিসগুলো কিছু লিখবো, এখানে কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, ওই কয়েকটা জিনিস তোমাদের পড়লে হবে, বাকিগুলো না পড়লে হবে। তবুও লিখে দিচ্ছি। দেখো স্ক্যান্ডিয়াম, এট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম। ওকে, এট্রিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। ল্যান্থানাম, অ্যাক্টিনাম, এটার নাম ল্যান্থানাম, এটার নাম কি অ্যাক্টিনাম। এটা হচ্ছে 57 নাম্বার, এটা 57 নাম্বার, আর এটা হচ্ছে 89 নাম্বার, 89, 80। ঠিক আছে, এই যে ল্যান্থানাম আর অ্যাক্টিনাম, এটা কয় নাম্বার গ্রুপে দেখো তো? 3 নাম্বার গ্রুপে, খুবই ইম্পর্টেন্ট। কয় নাম্বার গ্রুপে? 3 নাম্বার গ্রুপে। ল্যান্থানাম কয় নাম্বার পর্যায়ে? 6 নাম্বার। অ্যাক্টিনাম 7 নাম্বার, খুবই ইম্পর্টেন্ট। এই ল্যান্থানামের মানে এই ল্যান্থানামের মধ্যে একটা বক্স আছে, এরকম টানের একটা বক্স আছে। টানি যদি বের করি দেখা যাবে এই বক্সের ভিতরে আরও 14টা মৌল আছে, আরও 14টা মৌল আছে, যেটা এইখানে আমরা নিচে সুন্দরভাবে, জায়গা যেহেতু নাই, এই 14টা মৌলের আমরা নিচে লিখব। কয়টা আছে? এই যে ল্যান্থানামের বক্সে কয়টা আছে? 14টা আছে। কয়টা? 14টা। ওকে, ল্যান্থানামের বক্সে 14টা। 58 নাম্বার থেকে শুরু করে প্রায় 58 নাম্বার থেকে 71 নাম্বার পর্যন্ত। 57 পর 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 88, 71 পর্যন্ত 14টা। এবার একটি নামের জায়গায় এই যে একটি নামের এটার ভিতরেও এরকম 14টা, এরকম টেনে যদি বের করে দেখা যাবে ওখানে 14টা মৌল আছে। এই 14টা, এখানেও 14টা, এখানে হচ্ছে তোমার 90 থেকে 102, 90 থেকে 102 নম্বর পর্যন্ত। এই কারণে এইটাকে বলবো ল্যান্থানাইড বক্স, এটাকে বলবো অ্যাক্টিনাইড বক্স। ল্যান্থানাইড বক্স, অ্যাক্টিনাইড বক্স। তো বলো দেখি এখন এই গ্রুপে মোট মৌল কয়টা হলো? 3 নাম্বার গ্রুপে আগে হওয়ার কথা ছিল 1টা, 2টা, 3টা, 4টা, কিন্তু এখন কয়টা হবে বলো দেখি? 1, 2, এখানে 15টা, এখানে 15টা। দেখো ল্যান্থানাম সহ কিন্তু 14টা আর একটা, 15টা, 14টা আর একটা, 15টা, 15, 15, 30, 31, 32। 3 নম্বর গ্রুপে মৌল সংখ্যা মোট 32। ওকে, ল্যান্থানাম, অ্যাক্টিনাম। এরপর এই বক্সগুলো নিয়ে আমরা একটু পরে পড়াশোনা করব। দেখো এবার এটা দেখো, টাইটানিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম, জার্কোনিয়াম, হফনিয়াম অত ইম্পর্টেন্ট না, এগুলো একটু মনে রাখবো। NBTA। ওকে, TC, ক্রোমিয়াম, TC, RC, TC, RC, সরি ক্রোমিয়াম, আচ্ছা ওয়েট, ক্রোমিয়াম, মলিবডেনাম, ওলফাম। ওকে,
তারপর এটা আছে TCRC, আয়রন। আচ্ছা, আয়রনটা হচ্ছে ওকে। তারপর এটা দেখি জিঙ্ক, প্যালাডিয়াম, মার্কারি, ক্যাডমিয়াম, মার্কারি, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, কপার, সিলভার, গোল্ড, মানে গোল্ড, এগুলো ইম্পর্টেন্ট। এটা মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে, এই লাইনটা মনে রাখতে হবে। কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। আর এই লাইনটা মনে রাখতে হবে, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম। ওকে। আর এটা হচ্ছে RSIR। এই কয়টা ইম্পর্টেন্ট, এই কয়টা তোমাদের গ্রুপ মনে রাখতে হবে। এগুলো অতটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই সিরিয়ালটা মনে রাখতে হবে। তার মানে কোনটা ইম্পর্টেন্ট, এইটা, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। এই যে নিচে যেগুলো আমি এখনও লিখি নাই, এগুলো অনেক জটিল নাম। এগুলো আসলে তোমাদের ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এগুলো কিন্তু সব প্রকৃতিতে পাওয়া যায়, সব আলাদা আলাদাভাবে প্রকৃতিতে পাওয়া যায়। তো 118টার মধ্যে পজিশনেতে 118টা মৌল আছে, 118টা মৌল আছে। তার মধ্যে ল্যাবরেটরিতে বানানো যায় হচ্ছে তোমার 20টি। কয়টি? 20টি। আর বাকি 98টি তোমার প্রকৃতিতে পাওয়া যায়, ওকে। তো প্রকৃতিতে প্রাপ্ত মৌল কয়টা? 98টা। ল্যাবরেটরিতে তৈরি করা যায় কয়টা? 20টা। এইগুলো হচ্ছে ল্যাবরেটরিতে তৈরি করা হয়। এখানে কিছু আছে, আবার এই জায়গায় কিছু আছে। এই লাইনের মানে একটা আছে, এই লাইনের মানে কয়েকটা আছে। যাই হোক, আপাতত ওগুলো দরকার নাই। এবার আমরা কি শিখলাম? 1 নম্বর গ্রুপ, 2 নম্বর গ্রুপ, এই যেগুলো শিখলাম 13, 14, 15, 16, 17, 18। এটা 13, 14, 15, 16, 17। ওকে, এবার আমাদের মেইন পড়া, এখন আসল পড়া। দেখো, এটাই যে পুরো পর্যায় সারণী, যেটার মধ্যে 7টা পর্যায় আর 18টা কি আছে? গ্রুপ আছে। এখন এগুলাকে পর্যায় সারণীকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে A আর একটা হচ্ছে B। এই যে তোমরা নিচেরগুলো দেখতে পাচ্ছ, এই যে নিচে, আর এগুলো কি উপরের গুলাকে বলবো আমরা A গ্রুপ। এই দেখো, বড় হাতের A। এই যে উপরের গুলা কি? সবগুলো A। এটাও A, এটাও A, এটাও A, সবগুলো A গ্রুপ। তো এইটাকে আমরা ছোট হাতের রোমান সংখ্যা দিব 1A। রোমান সংখ্যা দিয়ে দিলাম 1A। এটাকে দিব আমরা রোমান সংখ্যা 2A, 1A, 2A। এটাকে দেবো আমরা, এই যে 13 আছে না, 13 3টা, এই দেখো 3, তার মানে কি 3A, রোমান সংখ্যা 3A। এই যে 14 এর 4A, এটা 5A, এটা 6A, 7A, এইটা 8A। উপরে এগুলো সবগুলো A। কয়টা A আছে? 8টা A আছে। এবার B, এগুলো সবগুলো কি? এর নিচে এগুলো সবগুলো B। তো বলো দেখি কোনটা B হবে? 1B হবে। কোনটা 1B হবে? এটা 1B, এটা 2B, এভাবে হবে না, এভাবে হবে না, এটা 1B হবে না। 1B হবে এই জায়গা থেকে, এই যে 11 এর 1 আছে, দেখো 11 এর 1, তার মানে এটা কি 1B। 12 এর 2 আছে, 2B। এইটা 3B, এইটা 3 জন্য 3B। এইটা 4B, 5B, 6B, 7B, আর 3টা মিলে 8B। 3টা মিলে 8B। কারণ কি? A আছে যেহেতু 8 পর্যন্ত, Bও হবে 8 পর্যন্ত, 3টা মিলে 8B। ওকে। তো আমাদের পজিশনের এই গ্রুপগুলোর নামগুলো, গ্রুপিংটার নামগুলো শিখলাম। এবার আমাদের ডিটেলসে যাইতে হবে। ডিটেলস দেখো, এটা এগুলো পর্যায়, এটা 1 নম্বর পর্যায়। দেখো 1 নম্বর পর্যায়ে মোট কয়টা জিনিস আছে দেখো তো। 1 নম্বর পর্যায়ে মোট কয়টা আছে? 2টা আছে। কয়টা আছে? 2টা। ওই যে একটা, এই যে একটা, 2টা। 2 নম্বর গ্রুপে কয়টা আছে?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা আছে, আটটা। 3 নম্বর গ্রুপে 1 2 3 4 5 6 7 8। 4 নম্বর গ্রুপে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 18টা। 5 নম্বর গ্রুপেও 18টা। 6 নম্বর গ্রুপে দেখো, 6 নম্বর গ্রুপে দেখো 1 2, কিন্তু এখানে আবার 15টা আছে, ল্যান্থানাম, এই যে ল্যান্থানাইট 15টা আছে, সবগুলো দেখা যায় যে গণনা করলে 32টা। এই মানে এই পর্যায়ে, সরি পর্যায়ে, কিন্তু এগুলো পর্যায়ে, তো এই পর্যায়ে কটা হবে, এটা তো 32টা। মানে 1 নম্বর পর্যায়ে 2টা, 2 নম্বর পর্যায়ে 8টা, 3 নম্বর পর্যায়ে 8টা, 4 নম্বর পর্যায়ে 18টা, তারপর 18টা, তারপর 32টা, তারপর 32টা। এই যে সিকোয়েন্সটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। কি নাম্বার? ম্যাজিক নাম্বার। ম্যাজিক নাম্বার। তো ম্যাজিক নাম্বার কি? 2 8 8 2, 8, 8 18 18 32 32। ম্যাজিক নাম্বার। ওকে, ওই ম্যাজিক নাম্বার ব্যবহার করে আমরা অনেক কিছু করতে পারবো। দেখো এটার পারমাণবিক সংখ্যা কিন্তু 1, হাইড্রোজেনের কত? 1। এটার কত হবে? এটার কত হবে জানি না। তারপর এটার 1। আচ্ছা, আমি এখানে পাশে ম্যাজিক নাম্বারটা লিখি। দেখো 2 8 8 18 18, দেখা যায়? দেখা যায় না, সমস্যা নেই। এটার পারমাণবিক সংখ্যা 1। তো এই ঘরের ম্যাজিক নাম্বারটা কত? এই ঘরের ম্যাজিক নাম্বার 2। কত? 2। এই যে 2, তো এই 1-এর সাথে 2 যে যোগ করি হয় কত? 3 হয়। এই যে পরেরটা হচ্ছে 3। এটার হচ্ছে 3। তো পরেরটার পারমাণবিক সংখ্যা আমাদের যদি বের করতে চাই, তো এইটা 3 যদি হয়, এইটার এই ঘরের ম্যাজিক নাম্বার কত? 8। 3 আর 8 যোগ করলে কত হয়? 11। 11। তো এটার 11, এটার কত হবে? 11, এই ঘরে ম্যাজিক নাম্বার কত? 8। 11 আর 8 9, 8 9 না, কি বলে, সরি 19। ওকে, তো এটা যদি 19 হয়, এটার ম্যাজিক নাম্বার কত? 18। 18 আর 19 যোগ করলে কত হয়? 37। ঠিক আছে, এটা কত? 37। 37 আর এটা ম্যাজিক নাম্বার 18। 18 আর 37 যোগ করলে 55। এটা কত হবে? 55 আর ম্যাজিক নাম্বার 32, 87। এইভাবে আমাদের পারমাণবিক সংখ্যাটা বের করা যায়। পারমাণবিক সংখ্যাটা বের করা যায়। তো বলো, এখানে যদি তোমাকে বলি, এখানে যদি বলি এটা 7, নাইট্রোজেনের 7, ফসফরাসের কত হবে? তো নাইট্রোজেনের যদি 7, ওইটার ওই ঘরের ম্যাজিক নাম্বার কত? 8। 7 আর 8 15, যে 15। এটা যদি 15 হয়, এটা কত হবে? তোমরা নিজেরাই বের করো। ওকে, এভাবে ম্যাজিক নাম্বার দিয়ে নিচে নিচে পারমাণবিক সংখ্যাগুলো বের করা যায়। ওকে, এবার আমরা দেখব এস বলক মৌল, পি বলক মৌল, ডি বলক মৌল। এস পি ডি এফ, এগুলো আবার কি একটু এবার দেবো। দেখো এস পি ডি এফ, এস পি ডি এফ। আমরা তো ইলেকট্রন বিন্যাস পারি, কোনো মৌলে ইলেকট্রন বিন্যাস পারি। যদি না পেরে থাকো তাহলে ইলেকট্রন বিন্যাস রূপন কেমিস্ট্রি দিয়ে সার্চ করবা, পেয়ে যাবা। দেখো ইলেকট্রন বিন্যাস, এই গ্রুপটা দেখো, এই গ্রুপটা আর এই গ্রুপটা দেখো, 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপটা দেখো, যে কোনো একটা মৌল নাও। 1 নম্বর গ্রুপ আর 2 নম্বর গ্রুপের যে কোনো একটা গ্রুপ নাও। আচ্ছা সরি, এক গ্রুপ 1 বা 2, গ্রুপ 1 এবং 2 এর যে কোনো একটা মৌল নাও। নিলাম মনে করো ক্যালসিয়াম। ক্যালসিয়াম এর পারমাণবিক সংখ্যা কত হবে কত দেখি? এটা হবে তোমার, এটা যদি 3 হয়, এটা 4। 4, এটা যদি 4 হয়, এটা কত হবে? 4 আর 8, ম্যাজিক নাম্বার দিয়ে 12। 12 আর 8 20, এটার 20। ঠিক আছে, ক্যালসিয়ামের 20। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কী কেমন হবে? 1s স্কোয়ার, 2s স্কোয়ার, 2p6, 3s স্কোয়ার, 3p6। গণনা তো কয়টা হয়? 2 2 4 6 10 12 আর 6 18, 4s2, 4s2 20। এই যে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করে দেখলাম, এই লাস্ট ইলেকট্রনটা এসে প্রবেশ করছে, এসে প্রবেশ করছে। যাদের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাদেরকে বলবো আমরা এস ব্লক মৌল। এস ব্লক মৌল তার মানে কি? এই লাইনে যতগুলো আছে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি দেখা যাবে যে এই এস ব্লক মৌল হবে।
ঠিক আছে, এস ব্লক মূল। যদি তুমি সোডিয়াম করো, সোডিয়াম যদি করি 11, 1s2 2s2 2p6 3s1, 2 2 4 6 10 আর 1 11। দেখো এসে প্রবেশ করছে মানে কি, এটাও কি এস ব্লক, এস ব্লক। ওকে, এস ব্লক। তার মানে 1 নাম্বার এবং 2 নাম্বারকে বলবো আমরা কি এস ব্লক মৌল। তো গ্রুপ 1 এবং 2 কে কি বলবো আমরা এস ব্লক মৌল। তো এস ব্লক মৌলের সাথে আরেকটা যুক্ত আছে 1 নাম্বার এবং 2 নাম্বারে, এই যে হিলিয়ামটাও এস ব্লক মৌল, এই পাশে হিলিয়ামটাও এস ব্লক মৌল। তার মানে এস ব্লক মৌল কোনগুলা, গ্রুপ 1 2 এবং হিলিয়াম। তাহলে মোট এস ব্লক মৌল কয়টা গণ দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, ওই যে একটা 14। মোট এস ব্লক মৌল 14টা। এবার এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখো, এস ব্লক মৌলের ক্ষেত্রে দেখো সবার শেষের ইলেকট্রনটা কোথায় প্রবেশ করছে, এসে প্রবেশ করছে। তার মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি, এস, দেখো এস এর ওপর একবার 1ও লিখছিলাম, একবার 2ও লিখছিলাম। এস এর ওপর 1 নাম্বার গ্রুপ যদি হয়, তার মানে এস এর ওপর 1 হবে। 1 নাম্বার গ্রুপের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি যে কোনো একটা মৌলের, এস এর ওপর এরকম 1 পাওয়া যাবে। 2 নাম্বার গ্রুপে যদি আমরা পাই, দেখা যাবে সবার লাস্টে কী পাওয়া যাবে, 2 পাওয়া যাবে। তার মানে এই জায়গায় আমরা বলতে পারি এস এর জায়গায় 1ও বসতে পারে, বা এস এর জায়গায় কী বসতে পারে, 2ও বসতে পারে। কিন্তু সামনের সংখ্যাটা একবার 4 হয়েছে, একবার কি 3 হয়েছে, তার মানে সামনের সংখ্যাটা চেঞ্জ হতে পারে। NS1 হইতে পারে, NS2 হইতে পারে। ঠিক আছে, NS1 হইতে পারে, NS2 হইতে পারে। তো 1 নম্বর গ্রুপটা যদি ধরি, 1 নম্বর গ্রুপ, এখানে কী হবে, NS1, তো দেখা যায় কি, হ্যাঁ দেখা যায় NS1, তার মানে এস অরবিটালে একটা করে ইলেকট্রন থাকবে এই লাইনে যতগুলো। এটার কী হবে, NS2। ওকে, মানে এস ব্লক মৌলের ক্ষেত্রে NS 1 থেকে 2 হয়, 1 থেকে 2 পর্যন্ত হয়। 1 হতে পারে, আবার কি হতে পারে, 2ও হতে পারে। এটাই ছিল আমাদের এস ব্লক মৌল। এবার আমরা দেখব পি ব্লক মৌল। পি ব্লক বলতে সবার শেষে ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করবে। এই পাশেরগুলো মূলত পি ব্লক মৌল। যে কোনো একটা মৌল নেই, এই পাশে সালফার নিলে মনে করো, সালফার কত হবে, এটা 15 হলে এটা কি 16, সালফার 16। ইলেকট্রন বিন্যাস করো 1s 2 2s 2 2p6 3s2 3p4, 2 2 4 6 10 12 16। এই দেখো সবার শেষে পিতে প্রবেশ করছে, মানে কি এটা পি ব্লক, ঠিক আছে, পি ব্লক। তার মানে এখানে কি হতে পারে, আরেকটা করি। এবার মনে করো অ্যালুমিনিয়াম করি, 13 নম্বর হয়ে যায়, 13 নম্বর 1s2 2s2 2p6 3s2 3p3 4 10 12 13। ঠিক আছে, এটাও কি ব্লক, পি ব্লক। তো দেখো পি ব্লক মৌলের ক্ষেত্রে দেখো, এই যে সামনে 3s2 ঠিক আছে, এখানেও সামনে 3s2 ঠিক আছে, একই রকম জিনিস। তার মানে কি s2টা কমন, NS2 মনে করো, NS2 এই জিনিসটা, A3 জায়গায় আমরা N বসাইলাম, NS2। দেখো এখানেও দেখো 3p3, এখানে কি 3p4, তার মানে কি NP, 3-র বদলে আমরা N ধরলাম, P ধরলাম, তার মানে কি 3 হইতে পারে, তারপর আবার কি হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। ঠিক আছে, NP 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 পর্যন্ত হইতে পারে, এটা হচ্ছে পি ব্লক মৌলের, পি ব্লক। ঠিক আছে, সরি 8 পর্যন্ত হবে না, 3p6 পর্যন্ত হবে,
6 পর্যন্ত হবে, 3p6। আচ্ছা দেখি কেমনে কি হয়। দেখো বোরন, এই লাইনের যে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করে দেখি। বোরন কি হবে, বোরন রাখলে কেমন হবে, বোরন 5 1s2 2s2 2p 1 সরি 2p। আচ্ছা আগের ইলেকট্রনটা একটু ভুল হয়েছিল, ইলেকট্রন বিন্যাস এটা 1 হবে, 4 10 12 আর 1 13, 12 আর 1 13, এখানে 1 থেকে 6। যাই হোক দেখো সমস্যা নেই। বোরনের 5 1s2 2s2 2p1 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 2p1, তার মানে এস এর ওপর 2, পি এর ওপর 1 হতে পারে। এবার এই যে 2 এর বদলে আমরা ধরলাম n, 2 এর বদলে ধরলাম আমরা n, এখানে n, ns2 np1। এই লাইনের ইলেকট্রন বিন্যাসগুলো কেমন হবে, ns2 np1 ns2 np1। এই লাইনের ধরো মনে করো সিলিকন, সিলিকনে ইলেকট্রন বিন্যাস করো, সিলিকনে ইলেকট্রন বিন্যাস করো, সিলিকন 14 1s2 2s2 2p6 3s2 3p2, 2 2 4 6 10 12 আর 2 14, তার মানে কি এই 3 এর বদলে ধরলাম আমরা n ns2 np2, তার মানে কি ns2 np2। দেখো ns2 ঠিক আছে, np1 np2 একই রকমভাবে ns2 np3 ns2 np4 ns2 np5, এটা কি হবে ns2 np6। ওকে np6 এগুলো আছে কি সবগুলো পি ব্লক মৌল। এইটা বাদে হিলিয়ামটা বাদে, হিলিয়ামটা তো এস ব্লক মৌল, অল্প আগে দেখলাম। এস ব্লক মৌল মোট এখানে কয়টি গণ দেখি, মোট কয়টি কয়টি হবে, 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 36টি, 636টি, মানে পি ব্লক মৌল কয়টি 36টি, পি ব্লক মৌল 36টি। তো পি ব্লক মৌলগুলো এবার ডি ব্লক দেখো, এই যে এগুলো আছে ডি ব্লক, এই যে মাঝখানে যেগুলো আছে এগুলো কি ডি ব্লক, ডি ব্লক। আবার একটু রিপিট করি, এস ব্লক মৌল কোনগুলা, গ্রুপ 1 2 এবং হিলিয়াম। পি ব্লক মৌলগুলা মানে পি ব্লকগুলা 13 14 15 16 17 18, এগুলো কি সব পি ব্লক মৌল, হিলিয়ামটা বাদে। এবার ডি ব্লক মৌল কোনগুলা, 3 4 5 6 7 8 9 10 11 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12, এগুলো সব কি ব্লক মৌল, ডি ব্লক মৌল। দেখো যে কোনো একটা ইলেকট্রন বিন্যাস করো, মনে করো আয়রন, মনে করো আয়রন কত, এটা 20 21 22 23 24 25 26, কেমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d 20 6 3d6 4 10 12 18 20 আর 6 26। তো যেহেতু ডিতে প্রবেশ করছে তার মানে কি ডি ব্লক, ডিতে প্রবেশ করছে মানে কি ডি ব্লক। ওকে এটাই ছিল ডি ব্লক। তো ডি ব্লক মৌলের ক্ষেত্রে ব্যাপারটা কেমন, ডি ব্লক মৌলের ক্ষেত্রে আবার এবার দেখো যে ক্রোমিয়াম, দেখো যে ক্রোমিয়াম, এই ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাস কিন্তু একটা ব্যতিক্রম। তোমরা ইলেকট্রন বিন্যাসের সময় তোমরা দেখেছো ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসটা ব্যতিক্রম। কেন ব্যতিক্রম একটু সার্চ করো, ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, রূপন কেমিস্ট্রি দিয়ে সার্চ করলে পেয়ে যাবা ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস কেন ব্যতিক্রম। ওকে তো দেখি একটু ক্রোমিয়ামটা কেমন হয়। ক্রোমিয়াম কিন্তু 24, কেন ব্যতিক্রম এখানে দেখা দিই, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 4 6 10 12 18 20 আচ্ছা 24টা, কিন্তু এটা হবে না, এটা হবে না। ইলেকট্রন বিন্যাসে দেখো এই যে এখানে 4 এর জায়গায় দিতে হবে কি 5 আর এস এর জায়গায় দিতে হবে 1, মানে 2, এখানে আগে কত ছিল 2 ছিল, এখানে 4 ছিল, 2 থেকে একটা কমাই দিব 1 করে দিব আর ওই একটা এখানে দিব 5।
ওকে, কেন ডি এর উপর সবসময় আমরা হয় D10 রাখবো বা D5 রাখবো, হয় পূর্ণ রাখবো, ডি এর উপর সর্বোচ্চ ইলেকট্রন ধরে 10টা, হয় এরকম পূর্ণ রাখবো না হয় অর্ধপূর্ণ রাখবো। পূর্ণ বা অর্ধপূর্ণ থাকলে ওই জিনিসটি স্থিতিশীল হয়। তো এটাকে স্থিতিশীল করার জন্য একটা ইলেকট্রন পাশ থেকে টেনে নিয়ে বসাই দিছি, শেষ। তো এটাও কি ডি ব্লক মৌল, এটাও কি ডি ব্লক মৌল। তো ডি ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসটা দেখো, এখানে ডি, দেখো এখানে ডি আছে, ভালো কথা। এখানে মাঝে মাঝে 3 হবে বা 4 হবে, মাঝে মাঝে 3 হবে 5 হবে, তার মানে আচ্ছা বাদ। এখানে দেখো 4s2 4s1 4s2 4s1, এই ব্যাপারটা কেমন? এই 4-এর জায়গায় আমরা 4-এর বদলে আমরা ধরলাম n, এস এর বদল কী হতে পারে? একবার 1 হইতে পারে, আবার একবার কী হইতে পারে? 2 হইতে পারে। 1 হইতে পারে, আবার 2 হইতে পারে। n s 1 থেকে 2 হতে পারে। ওকে, দেখো এটা 4, কিন্তু পরেরটা আবার কি? এটা যদি 4, পরেরটা কি আবার 3। তো এটা যদি 4 হয়, এটা কি 3 হইল, 1 কমে গেল। তো এইটা যদি n হয়, পরে যে এটা বসাবো ওটাকে আর n বসা যাবে? বসা যাবে না, n-1 লিখবো, n-1 মানে 1 কম, n-1 n-1, 3-র বদলে আমরা কি লিখলাম? n-1। তারপর কি D5 হইতে পারে, 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা জিনিস হইতে পারে। ওকে, এগুলো হচ্ছে ডি ব্লক মৌলের কনফিগারেশন। ns 1 থেকে 2 হইতে পারে, n-1 ডি 1 থেকে 10 পর্যন্ত হইতে পারে। ওকে, তো ক্রোমিয়াম কোথায়? ক্রোমিয়ামেরটা কেমন হবে কত দেখি? ns1, ঠিক আছে, ns1। তারপর কি n-1 p কত? 5, p5। ওকে, p কি হয়? 5। এটার ক্ষেত্রে কি আয়রনটা কী হবে? দেখো আয়রনটা কী হবে? আয়রনটা যে ইনভেস্ট করছিলাম কত হবে? ns2 n-1 d6। ওকে, এটা হচ্ছে কি ডি ব্লক মৌল। এখানে কয়টা হবে একটু গণো? ডি ব্লক মৌল 41টা হবে, এখানে 41টা। এটাই ছিল ডি ব্লক মৌল। আচ্ছা, ডি ব্লক মৌলের মধ্যে একটা ব্যাপার আছে, একটু পরে আলোচনা করব। ডি ব্লক মৌলগুলা রঙিন হইতে পারে, এটা জটিল হইতে পারে, মানে জটিল যৌগ তৈরি করতে পারে, রঙিন যৌগ তৈরি করতে পারে, এই ডি ব্লক মৌলগুলো। ওকে, কমপ্লেক্স কালার্ড কম্পাউন্ড হইতে পারে। তো ডি ব্লক মৌল কয়টা? 41, 41টা। আর এই যে লাস্টে ল্যান্থানাম এবং অ্যাক্টিনাম, এই যে দুটো বক্স আছে, এই বক্সগুলোকে বলা হয় এফ ব্লক মৌল। এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে এদের সর্বশেষ ইলেকট্রনটা এফ অরবিটালে প্রবেশ করে, এই কারণে এদেরকে বলা হয় এফ ব্লক মৌল। আর এফ ব্লক মৌল 27টি। যাই হোক, অত কিছু আলোচনা করতে হবে না তোমাদের, এফ ব্লক করতে হবে না। এখন এই পর্যায়সারণী আমাদের দুইটা জিনিস মানে ভাবতে হবে। এই পাশে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপ। 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপকে বলা হয় মেটাল। কি বলা হয়? মেটাল বা ধাতু। 1 নাম্বার 2 নাম্বারকে কি বলা হয়? ধাতু। ধাতু কোনগুলা? গ্রুপ 1 আর 2। ধাতু মানে এরা ইলেকট্রন দান করে। ইলেকট্রন কি করে? ইলেকট্রন বিন্যাসে দান করে, মানে যৌগ গঠনে ইলেকট্রন দান করে। তো ধাতু কাকে বলে, অধাতু কাকে বলে, এগুলো সামনের অধ্যায়ে পড়া। আপাতত মনে রাখো 1 নাম্বার এবং 2 নাম্বারকে গ্রুপকে কী বলা হয়? ধাতু। এই পাশে 13 থেকে 17 নাম্বারকে বলা হয় অধাতু। কি বলা হয়? অধাতু বা নন মেটাল। গ্রুপ 13 থেকে 17 এগুলোকে বলা হয় অধাতু বা নন মেটাল। এরা মানে ইলেকট্রন গ্রহণ করে, যৌগ গঠনে ইলেকট্রন গ্রহণ করে। আর এইটাকে বলা হয় নিষ্ক্রিয়। এরা গ্রহণও করে না, ত্যাগও করে না। 18 নাম্বারটাকে কী বলা হয়? নিষ্ক্রিয়। আস্তে আস্তে দেখব। এখন দেখো, এরা ধাতু, এরা কি? অধাতু। তো এদিক থেকে যত এদিকে যাচ্ছে, দেখো ধাতুগুলো থেকে যত অধাতুর দিকে যাচ্ছে, মানে ধাতু থেকে এদিকে যত যাচ্ছি, আস্তে 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 ধাতুর ধর্মটা কমে যাচ্ছে, অধাতুর ধর্মটা বাড়তেছে। তার মানে এদিকে ধাতু ছিল, ধাতুটা যাচ্ছে 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 এদিকে গিয়ে অধাতু হয়ে যাচ্ছে। তার মানে এদিকে মেটালের ধর্মটা কমে 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 ওদিকে কী হয়ে যাচ্ছে? অধাতু হয়ে যাচ্ছে। এই জায়গায় গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই জায়গায় কি ট্রানজিশন হচ্ছে, অর্থাৎ অবস্থার পরিবর্তন হচ্ছে, ধাতু থেকে অধাতু হয়ে যাচ্ছে। এই অংশটাকে বলবো গ্রুপ 3 থেকে
গ্রুপ 12 পর্যন্ত বলবো, এই অংশটাকে বলবো আমরা অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌল মানে অবস্থাটা চেঞ্জ করতেছে, অর্থাৎ ট্রানজিশন মেটাল যেটাকে বলা হয়, ট্রানজিট করতেছে আর কি, ধাতু থেকে অধাতু হয়ে যাচ্ছে। 3 থেকে 12 পর্যন্ত এটাকে কী বলবো আমরা? ট্রানজিশনাল এলিমেন্ট বা অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌল। এখন অবস্থানান্তর মৌল 3 থেকে 12 পর্যন্ত সবগুলো যে অবস্থানান্তর মৌল এমন না, কিছু কিছু অবস্থানান্তর মৌল আছে, কিছু কিছু, সবগুলো না। এই 3 থেকে 12 মধ্যে কিছু কিছু মৌল অবস্থানান্তর মৌল আছে, সবগুলো যে এমন না। তাই আমরা অল্প আগে পড়ছিলাম কি 3 থেকে 12 পর্যন্ত এলো সবগুলো কী ব্লক মৌল? ডি ব্লক মৌল। কী ব্লক মৌল? ডি ব্লক। ডি ব্লক। এই ডি ব্লক মৌলর কিছু কিছু অবস্থান্তর মৌল, কিছু কিছু অবস্থান্তর মৌল মানে অবস্থা চেঞ্জ হয়, ধাতু 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 অধাতু। তো এখান থেকে বলা যায় সকল মৌল, দেখো সকল অবস্থান্তর মৌল ডি ব্লক। দেখো সকল অবস্থান্তর মৌল ডি ব্লক, কিন্তু সকল ডি ব্লক কিন্তু অবস্থান্তর মৌল নয়। একটু মাথাটা খাটাও। এখন দেখো কেন নয়, অবস্থান্তর মৌল কোনগুলো? এখন দেখো যেগুলার ইলেকট্রন বিন্যাসের ডি অরবিটালটা ফাঁকা থাকে, ডি অরবিটাল ফাঁকা থাকে, তাদের অবস্থানান্তর মৌল বলে। অবস্থানান্তর মৌল বলে। ইলেকট্রন বিন্যাসে যাদের ডি অরবিটালটা ফাঁকা থাকে তাদের কি বলে? অবস্থানান্তর মৌল বলে। তো ব্যাপারটা কেমন একটু দেখাই, ব্যাপারটা একটু দেখো। মনে করো জিঙ্ক, এই 12 নম্বর, এর কত? 30 নম্বর, কত? 30। 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 2 2 4 6 10 12 18 20 10 30। দেখো এর ইলেকট্রন বিন্যাসে এই যে ডি, ডি যেহেতু ডিতে প্রবেশ করছে এটা কি? ডি ব্লক মৌল। ডি আমরা জানি ডি এর বক্স 5টা, মনে রাখবো আজকে থেকে ডি এর বক্স 5টা, এরকম 5টা বক্স। একটা বক্সে 2টা করে ইলেকট্রন ধরে। কয়টা করে ইলেকট্রন? 2টা। একটা এইভাবে, একটা উল্টো হবে, একটা একটা করে প্রথমে বসাতে হয়, 1টা 2টা 3টা 4টা 5টা, বিপরীতভাবে এবার 6টা 7টা 8টা 9টা 10টা। দেখো ডি এর বক্স কয়টা? 5টা। বক্স বলবো না, অরবিটাল বলবো। ডি এর অরবিটাল কয়টা? 5টা। তো এই যে যেহেতু 10টা আছে ডিএ, তো 10টা আমরা এইভাবে বসালাম। বসানোর পর দেখো কোনো ফাঁকা আছে কি? ফাঁকা নাই। ফাঁকা নাই মানে এরা অবস্থান্তর মৌল নয়, অবস্থান্তর মৌল নয়। যদি ফাঁকা থাকতো 2-1টা বক্স বা অল্প ফাঁকা থাকতো, 2-3টা বক্স বা একটা বক্স ফাঁকা থাকলে ওটাকে আমরা অবস্থান্তর মৌল বলতাম। যেহেতু ফাঁকা নাই তার মানে কি এটা অবস্থান্তর মৌল নয়। আয়রন কত? 26। আয়রন কত? 26। কেমন হবে কও? 26। এতটুকু পর্যন্ত আমরা কি জানি? আর্গন। আচ্ছা লিখে দিই, এতটুকু পর্যন্ত আর্গনের ইলেকট্রন বিন্যাস। তারপর কি? 4s2, এই যে 4s2 3d6, 3d6। তো দেখো এবারে এই যে ডি, এই যে এই জায়গার উপর পরিবর্তন আমরা এই আর্গনটা লিখছি। দেখো এতটুকু ডি, এই যে ডি এর 5টা বক্স, 6টা ইলেকট্রন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। এই দেখো ফাঁকা আছে, 2টা 2টা করে না, কিন্তু একটা একটা করে আছে। যেহেতু ফাঁকা আছে এটাকে কি বলবো আমরা? অবস্থানান্তর মৌল। অবস্থানান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। ওকে, ফাঁকা থাকলে কি বলবো? অবস্থান্তর মৌল বা ট্রানজিশন মেটাল। তোমাদের বইয়ে লেখা আছে যে কোনো সুস্থিতিশীল আয়নের ইলেকট্রন বিন্যাসে যদি ডি অরবিটালটা 1 থেকে 9 পর্যন্ত থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। ঠিক আছে, সামনের ক্লাসে আমি অবস্থান্তর মৌলটা কি এটা ব্যাখ্যা দিব। আর আপাতত মনে রাখো যে যদি ফাঁকা থাকে ডি অরবিটাল ওটা কি? অবস্থান্তর মৌল। আচ্ছা দেখো, আজকে দেখে দিই, সমস্যা নেই। আচ্ছা দেখো, না এটা একটু লম্বা হয়ে যায়, সামনের ক্লাসে দেখবো আমরা অবস্থান্তর মৌলটা কি, খুবই ইম্পর্ট্যান্ট। তো এই যে যারা অবস্থান্তর মৌল তারা রঙিন যৌগ গঠন করে, তারা একটু কমপ্লেক্স হয়। আর এরা যেহেতু অবস্থান্তর মৌল না, এরা রঙিন যৌগ গঠন করবে না। ওকে, এটাই ছিল অবস্থান্তর মৌল। এটা রিপিট করি, এই পাশেগুলো ধাতু, এই পাশেগুলো অধাতু, আর এই মাঝখানেগুলোর মধ্যে কিছু অবস্থান্তর মৌল, কিছু অবস্থান্তর মৌল, আর ওইগুলো কি? নিষ্ক্রিয়।
একটু লিখে দিই এবার। এইটাকে বলবো আমরা ক্ষার ধাতু। 1 নম্বর গ্রুপকে কি বলবো আমরা? ক্ষার ধাতু। ক্ষার ধাতু, ক্ষার ধাতু। হাইড্রোজেনটা বাদে, হাইড্রোজেন বাদে, হাইড্রোজেন বাদে, তা হাইড্রোজেন বাদে ক্ষার ধাতু। আচ্ছা, হাইড্রোজেন বাদে ওটাকে বলবো আমরা ক্ষার ধাতু। তো ক্ষার ধাতু কয়টা? হাইড্রোজেন যদি বাদ দেয় 1 2 3 4 5 6টা ক্ষার ধাতু, মোট 6টা। 2 নম্বরটাও যেহেতু ধাতু, এটাও ক্ষার ধাতু, এটাও কি ক্ষার ধাতু, কিন্তু এটা মাটিতে পাওয়া যায় না, এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু কয়টা? 1 2 3 4 5 6, 6টা। ঠিক আছে, এবার এই পাশে চলে আসি। একবারে লাস্টেরটা, এটাকে বলা হয় গ্যাস। লাস্টেরটা একদম গ্যাস, এটাকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। যত নাম, নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, রেয়ার গ্যাস, তারপর নিষ্ক্রিয় গ্যাস, নোবেল গ্যাস, রেয়ার গ্যাস, অভিজাত গ্যাস, যত গ্যাস আছে, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস মনে রাখবা। এই যে ফ্লোরিন, ঠিক আছে, ফ্লোরিনের এই গ্রুপটাকে বলবো আমরা হ্যালোজেন। সমুদ্রের লবণ উৎপন্ন করি, হ্যালোজেন। হ্যালোজেন খুবই ইম্পর্টেন্ট। হ্যালোজেন কেন হ্যালোজেন বলা হয়? কেন হ্যালোজেন বলা হয় দেখে নিবা। কেন হ্যালোজেন বলা হয়, কেন ক্ষার ধাতু বলা হয়, কেন মৃৎ ক্ষার ধাতু বলা হয়, খুবই ইম্পর্টেন্ট, খুবই খ নম্বরের জন্য। তো হ্যালোজেন ধাতু কোনগুলো? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি হ্যালোজেন মৌল? এই অক্সিজেনটাকে বলা হয় চালকোজেন। চালকোজেন, চালকোজেন গ্রুপ অক্সিজেনটা। অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। নাইট্রোজেনটাকে বলা হয় নিকটোজেন। নিকটোজেন, ঠিক আছে। কার্বনের এরকম নাম নাই, বোরনের এইরকম নাম নাই, এটাকে বলে কার্বন ফ্যামিলি, এটাকে বলা হয় বোরন ফ্যামিলি। আর এইখানে একটা ব্যাপার আছে, এই যে কপার, সিলভার, গোল্ড, এইটাকে বলা হয় মুদ্রা ধাতু বা কয়েন মেটাল। মুদ্রা ধাতু, মুদ্রার ইংলিশ কয়েন, কয়েন মেটাল, কয়েন মেটাল বা মুদ্রা ধাতু। এগুলো যে মুদ্রা, অর্থাৎ যে টাকার পয়সাগুলো তৈরি করা হয়, কপার, সিলভার, গোল্ড, অনেক দামি জিনিস, মুদ্রা ধাতু। আর এগুলোর মধ্যে আবার এই যে সিলভার, গোল্ড আর প্লাটিনাম, এগুলো খুবই দামি, তো অনেক দামি। কপারটার দাম তেমন নাই, সিলভার, গোল্ড, প্লাটিনাম এগুলো খুবই দামি। এই কারণে এই তিনটাকে বলা হয় অভিজাত ধাতু। অভিজাত শ্রেণীর মানুষরাই এটা কিনতে পারে, জন্য এটাকে বলা হয় অভিজাত ধাতু। এই লাইনটাকে বলবো আমরা অভিজাত গ্যাস, এই তিনটাকে বলবো আমরা অভিজাত ধাতু। অভিজাত ধাতু, এগুলোর মধ্যে অনেক ব্যাপার আছে, কোনটা নরম, কোনগুলো নরম ধাতু, কোনগুলা তোমার তরল ধাতু, কোনগুলো তরল অপধাতু, অপধাতু, অনেক ব্যাপার আছে। এগুলো নিয়ে নেক্সট একটা ভিডিও তৈরি করা আছে, দেখে নিতে পারো। যে পোস্টমর্টম, পর্যায় সারণী পোস্টমর্টম নামে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো। আপাতত এতটুকু ধারণা রাখো। তোমাদের সিকিউ প্রশ্ন উদ্দীপকের যে ব্যাপারটা আসে, যে এইরকম মনে করে একটা দেওয়া আছে, এইরকম দেওয়া আছে, যা কথাটা সুন্দর হলো না, যাই হোক দিলাম। মনে করো এটা, মনে করো 3a, এটা 4a, এখানে দেওয়া আছে x, এখানে দেওয়া আছে y, এখানে দেওয়া আছে m, এরকম দেওয়া আছে। এক্স মৌলটার নাম কি বের করো। তো অবশ্যই তোমাদের এই সিকোয়েন্সটা মনে রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। অবশ্যই তোমাদের এটা একটু প্র্যাকটিস করতে হবে, কয়েকবার, 2-1বার খাতায় যদি তোমরা করতে পারো, তাহলে তোমাদের এটা অটোমেটিকভাবে মাথায় ঢুকে যাবে। ওকে, তো আমরা কী শিখলাম, যে কোন গ্রুপটাকে কী কী বলা হয়, কোন গ্রুপটাকে কী কী বলা হয়। আশা করছি অনেক কিছু শিখতে পারছো। এতটুকুই, আজকে এতটুকুই থাক। যে তোমাদের কাজ হবে, তোমাদের 1 নাম্বার কাজ হবে এই পাশের জিনিসগুলা, এই পাশের এই কয়েকটা মাত্র, 1 থেকে 30 পর্যন্ত মৌলর, 1 থেকে 30 পর্যন্ত মৌল মুখস্থ রাখবো, আর এই পাশের কয়েকটা মনে রাখতে হবে। আর প্রথমটা 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ 13, 14, 15, 16, 17, 18, এই কয়টা মনে রাখলেই হয়। আর এখানে এই কয়টা প্র্যাকটিস করবা, বারবার 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 খাতা লিখতে হবে। খাতা না লিখলে এগুলো মনে থাকে না। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবা, বন্ধুদের জানিয়ে দিবা, আর বেশি 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 করে প্র্যাকটিস করবা। ওকে, টাটা, বাই বাই।